বিশ্বের উষ্ণতা বৃদ্ধি নিয়ে পরিবেশ আন্দোলন এখন গোটা পৃথিবী জুড়েই চলছে। তবে এর যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই। এই যাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল ভারতের চিপকো আন্দোলন। গাছ এবং বন রক্ষার জন্য গাছকে জড়িয়ে ধরে যে অহিংস আন্দোলন হয়েছিল 70 দশকে, তা ভারতবর্ষের চিপকো আন্দোলন নামে পরিচিত। আন্দোলনটি হয়েছিল ভারতের উত্তরাখণ্ডে। সিনেমায় হামেশাই দেখা যায় ভিলেন মারতে আসলে নায়িকা নায়ককে বাঁচানোর জন্য জড়িয়ে ধরে রাখছে। এই আন্দোলনের বৈশিষ্ট্য অনেকটাই যেন সেরকম। গাছ কাটা বন্ধের জন্য গাছকে জড়িয়ে ধরে প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গ্রামবাসীরা। হিন্দিতে চিপকো শব্দটির অর্থ জড়িয়ে ধরো বা আটকে থাকো, আর গাছকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে এই আন্দোলনটি গড়ে উঠেছিল বলে এর নাম চিপকো আন্দোলন। 1973 সালে স্বাধীন ভারতবর্ষে উত্তরাখণ্ড রাজ্যে এই আন্দোলন শুরু হয়। কারখানা স্থাপনের জন্য তৎকালীন আমলারা 100 গাছ কাটতে উদ্যোগী হন এবং এই কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়ান গ্রামের দুই যুবক সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভট্ট। গাছকে জড়িয়ে ধরে তারা এর বিরোধিতা করেছিলেন। তাদের একটাই লক্ষ্য, যেভাবে হোক গাছ এবং বন নিধন বন্ধ করে পরিবেশকে রক্ষা করতে হবে। এই আন্দোলনের পটভূমির ভিত্তি রচিত হয়েছিল আরও 2 শতাব্দী আগেই। তখন 1730 সাল রাজস্থানের প্রত্যন্ত অঞ্চল খেজারিলি গ্রামে একটি রাজপ্রাসাদ গড়ার পরিকল্পনা করলেন তৎকালীন মেবারের রাজা। রাজার নাম অভয় সিং। রাজার নেতৃত্বেই শুরু হলো গাছ কাটা কর্মসূচি। আর এর বিরুদ্ধে রুখে দাঁড়ান 3 সন্তানের মা অমৃতা দেবী গ্রামের। আর সেই সময় তার সঙ্গে যোগ দেন গ্রামের বিষ্ণই সম্প্রদায়ের লোকেরা। তাদের উদ্দেশ্য একটাই, যে করেই হোক গ্রামের খেজড়ি গাছগুলোকে বাঁচাতে হবে। আর সেজন্য গাছের সাথে নিজেকে আটকে রেখে শুরু হয় আন্দোলন প্রতিবাদ। আর এভাবেই গাছকে জড়িয়ে ধরে রাখা অবস্থাতেই রাজার সৈন্যদের হাতে তাদের প্রাণ দিতে হয়েছিল। এরপর 1963 সালে চীন ভারত যুদ্ধের অবসানের পর ভারতের উত্তরাখণ্ডে এই আন্দোলন আবার শুরু হলো। তখন উত্তরাঞ্চলের বিশেষত গ্রামীণ অঞ্চলগুলো ব্যাপক উন্নয়ন লাভ করে। বিশেষ করে যুদ্ধের জন্য নির্মিত রাস্তাগুলো বিদেশি সংস্থাদের নজর কাড়ছিল। সংস্থাগুলো চেয়েছিল ওই অঞ্চলের বনজ সম্পদ দখল করতে। সরকারের অনুমতি পেলে শুরু হয় বৃক্ষ নিধন, অথচ জীবন ধারণের জন্য বনজ সম্পদের 10% ভোগ করতে দেওয়া হচ্ছিল না সেই অঞ্চলের আদি অধিবাসীদের। বাণিজ্যিক কারণে এভাবে বৃক্ষ নিধনের ফলে কৃষির ফলন কমে যাচ্ছিল। মাটি ক্ষয়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল সমগ্র অঞ্চলটির ওপর, যার ফলাফল ছিল গ্রামবাসীদের শেষ পর্যন্ত হুমকির সামনে দাঁড়ানো। আন্দোলনটির প্রথম সূত্রপাত হয় উত্তরাখণ্ডের চামোলি জেলায়। পরে তা দ্রুত ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। গান্ধীবাদী সমাজকর্মী চণ্ডীপ্রসাদ ভট্ট 1964 সালেই স্থানীয় গ্রামবাসীদের জন্য দশলী গ্রাম্য স্বরাজ সংঘ নামে একটি ক্ষুদ্র সমবায় সংস্থা গড়ে তোলেন। 1973 সালে উত্তরপ্রদেশ থেকে এই আন্দোলন কঠোর রূপ ধারণ করে। 1974 সালে সরকার কর্তৃক 2000 গাছ কাটা হলে বিক্ষোভ শুরু হয় এবং সুন্দরলাল বহুগুণা গ্রামে গ্রামে গিয়ে নারী, পুরুষ, ছাত্র, শিক্ষকদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান। 1972 থেকে 1979 সালের মধ্যে 1.5 শতাধিক গ্রাম চিপকো আন্দোলনের সাথে জড়িত ছিল। উত্তরাখণ্ডে 12টি বড় এবং ছোটখাটো অনেক বিক্ষোভ হয়। 1980 সালে সুন্দরলাল বহুগুণা সহ আরও কয়েকজন নেতা ভাগীরথী নদীর তীরে বাঁধ নির্মাণের বিরোধিতা করেন, যা পরবর্তীকালে ব্রিজ বাঁচাও আন্দোলন নামেও পরিচিত হয়েছে। জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি কর্মসূচির এক প্রতিবেদনে উল্লেখ রয়েছে, চিপকো কর্মীরা আমলাতন্ত্রের হাত থেকে তাদের বনজ সম্পদ রক্ষা করতে পেরেছিল এবং 1983 সালে কর্ণাটক রাজ্যে এপিকো আন্দোলনকেও অনুপ্রেরণা দিয়েছিল। প্রথম এই আন্দোলন যার হাত ধরে হয়েছিল তিনি অমৃতা দেবী। উত্তরপ্রদেশের এলাহাবাদে সরকার থেকে করাতকল মালিকদের ওপর গাছ কাটার আদেশ আসার পরে সেই অঞ্চলের আদিবাসী পৌরা গৌরা দেবী এবং তার সঙ্গীদের নিয়ে প্রতিবাদ করেন। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই আন্দোলনের সাথে সামিল হন। আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর অহিংসা এবং সত্যাগ্রহের একজন অনুসারী। 1981 থেকে 83 সালের মধ্যে তিনি চিপকো আন্দোলনের খবর পৌঁছে দিতে 5000 কিলোমিটার পদযাত্রা করেছিলেন। তিনি 2009 সালে পদ্মবিভূষণ পুরস্কারেও সম্মানিত হন। ভারতের অসামরিক সর্বোচ্চ সম্মান পেয়ে তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন সুন্দরলাল বহুগুণা। তার যুক্তি ছিল, যতদিন না পর্যন্ত ভারতে সবার মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, ততদিন তিনি এ পুরস্কার নিতে পারবেন না। তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে প্রথমে এ পদক্ষেপ নেন এবং সারা দেশের কাছে আন্দোলনের বার্তা পৌঁছে দেন মানুষের মধ্যে। উত্তরাঞ্চলে এই প্রতিবাদের খবর রাজধানীতে গিয়ে পৌঁছালে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুণা একটি কমিটি গঠন করেন, যা শেষ পর্যন্ত গ্রামবাসীদের পক্ষে রায় দেয়।
এরপর ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলে তিনি 15 বছর হিমালয় অঞ্চলে গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। হিমালয়, কর্ণাটক, রাজস্থান, পশ্চিমঘাট অঞ্চলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী 5 বছরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় 1 দশকের মধ্যে হিমালয় অঞ্চল জুড়ে সবুজের জন্য এই আন্দোলন ছড়িয়ে পড়ে। ভারতের মতো পিতৃতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা, যেখানে ঘরের বাইরে বাকি সব কাজই প্রধানত পুরুষই করে থাকে, সেখানে এই আন্দোলনে অভাবনীয় অবদান রেখেছিল নারী সমাজ। নারীরা যে কোনো অংশে কম নয় এবং প্রয়োজনে তারা সকল কাজই করতে পারে, এটি আবারও প্রমাণ করে দিয়েছিল চিপকো আন্দোলন। সর্বপ্রথম এই আন্দোলন শুরু হয় একজন নারী অমৃতা দেবীর হাত ধরেই। শুধু তাই নয়, পরবর্তী সময়ে এই নারীরা তাদের স্থানীয় বন রক্ষার্থে সমবায় সংগঠন গড়ে তোলেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও হয়। সবুজকে বাঁচাতে গাছের সাথে নিজেকে আটকে রেখে যারা রক্ত ঝরিয়েছিলেন, তাদের মনে রাখবে সকল পরিবেশবিদ, সকল পরিবেশপ্রেমী মানুষজন। তাদের এই আত্মত্যাগ, সাহস ও প্রেরণা যোগাবে ভবিষ্যৎ আন্দোলনকারীদের। ভারতীয় অঞ্চল বিশ্বজুড়ে পরিবেশ উন্নয়নের এই চিপকো আন্দোলন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের আন্দোলনের জন্য হয়ে থাকবে পাথেয় স্বরূপ। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের ইতিহাসে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গড়ে ওঠা চিপকো আন্দোলনের কাহিনী শুনলেন আপনারা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।